জলবিদ্যুৎ উৎপাদনের কাজে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? টারবাইন। কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশ? এটা হচ্ছে মাতামুহুরী। তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য কত? 177 কিলোমিটার। বাংলাদেশে মোট কতগুলো নদী আছে? 700টি নদী আছে। কোন নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়? কর্ণফুলী। বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি? 13%। কোন নদী সিকিমের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি? তিস্তা নদী। আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ IWTA সৃষ্টি হয়েছে কত সালে? 1958 সালে। কোনটি নবায়নযোগ্য শক্তির সম্পদ? এটা হচ্ছে জলবিদ্যুৎ। যমুনা নদীর শাখা নদী কোনটি? ধলেশ্বরী। মন কোন নদীর শাখা নদী? মেঘনা নদীর। কর্ণফুলী নদীর উপনদী কোনটি? কাপ্তাই। রাংখিয়াং কি? এটা হচ্ছে উপনদী। কোন নদীর অর্থনৈতিক গুরুত্ব সর্বাধিক? কর্ণফুলী। বাংলাদেশে প্রবাহিত সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য কত? 177 কিলোমিটার। তিস্তা ব্যারেজ প্রকল্পটি কত সালে নির্মিত হয়? 1997 থেকে 98 সালে। নিচের কোন নদীটি সুন্দরবনের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? পশুর নদী। সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায়? আরাকান পাহাড়। কোন ধরনের নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়? পাহাড়ি নদী থেকে। বাংলাদেশের আভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালের কত শতাংশ আনা নেওয়া করা হয়? 75%। বাংলাদেশের শিপিং কর্পোরেশন কবে গঠিত হয়? 1972 সালে। ভূ প্রকৃতি ও জলবায়ুর সাথে বাংলাদেশের কোন সম্পদের সরাসরি সম্পর্ক রয়েছে? মৎস্য। বাংলাদেশের কোন দিকে হিমালয় অবস্থিত? উত্তর দিকে। কোনটি পদ্মার শাখা নদী? এটা হচ্ছে মাথাভাঙ্গা। গঙ্গোত্রী কিসের নাম? হিমবাহ। পদ্মা নদীর শাখা নদী কোনটি? এটা হচ্ছে কপোতাক্ষ। আড়িয়াল খাঁ কোন নদীর শাখা নদী? এটা হচ্ছে নিম্ন গঙ্গার। তিব্বতের মানস সরোবরে উৎপত্তি হয়েছে কোন নদীর? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র আসাম হয়ে বাংলাদেশের কোন জেলায় প্রবেশ করেছে? কুড়িগ্রামে। আসামের নাগামণিপুর অঞ্চলে কোন নদী অবস্থিত? বরাক নদী। কুশিয়ারা ও সুরমা কোন জেলার এসে মেঘনা নাম ধারণ করেছে? সুনামগঞ্জে। মেঘনার শাখা নদী কোনটি? এটা হচ্ছে তিতাস। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী কোনটি? এটা হচ্ছে কর্ণফুলী। কোন নদীর উৎপত্তিস্থল লুসাই পাহাড়ে? কর্ণফুলী। কোথায় ফেনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে? সন্দ্বীপের উত্তরে। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে কোন নদী অবস্থিত? নাফ নদী। কোন মৌসুমে নদীর নাব্য হ্রাস পায়? গ্রীষ্মকালে নদীর নাব্য হ্রাস পায়। নদী শুকিয়ে গেলে কিসের অভাব পড়ে? এটা হচ্ছে মাছের অভাব বেড়ে যায়। জলবিদ্যুৎ উৎপাদন করা হয় 2-3 নদীর গতিপথে বাদ দিয়ে টারবাইনের সাহায্যে। কোথায় ভূতাত্ত্বিক অবস্থা বৈচিত্র্যময়? ভারতে। খনিজ সম্পদের কোন দেশ বেশ অগ্রসর অবস্থানে আছে? মায়ানমার। খনিজ সম্পদের তুলনামূলকভাবে পিছিয়ে আছে কোন দেশ? নেপাল। সূর্য বছরে প্রায় সবসময় লম্বভাবে কিরণ দেয় কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে। কোন মহাদেশের দেশগুলো সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে? এশিয়া। কোন মহাদেশের বেশ কিছু দেশে সূর্য বাঁকাভাবে কিরণ দেয়? ইউরোপের। এখন আমরা কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন দেখি। পানি সম্পদ ব্যবস্থাপনা কি? পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারকে পানি সম্পদ ব্যবস্থাপনা বলা হয়। BIWT এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত? কর্ণফুলী নদীর দৈর্ঘ্য হচ্ছে 320 কিলোমিটার। জলবিদ্যুৎ কি?
নদী বা জলপ্রপাতের পানির গতিকে ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? এটা হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে তিস্তা নদীর উৎপত্তি লাভ করেছে। বনভূমি কাকে বলে? এটা সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিকভাবে জন্মানো ও লতা গুল্ম যখন বিস্তীর্ণ জায়গায় আচ্ছাদিত করে ফেলে তখন সে এলাকাকে বনভূমি বলে। পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি? এটা হচ্ছে বাংলাদেশ। স্রোতস বা গরান বনভূমি কাকে বলে? বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলে জোয়ার ভাটায় ভেজা লুনা মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের স্রোতস বা গরান বনভূমি বলা হয়। এদেশের নদীপথের দৈর্ঘ্য কত কিলোমিটার? প্রায় এটা হচ্ছে এদেশের নদীপথের দৈর্ঘ্য প্রায় ৯,৮৩৩ কিলোমিটার। কত সালে আভ্যন্তরীণ নৌপথের সংস্থা তৈরি করা হয়? ১৯৫৮ সালে। নদী শুকিয়ে গেলে কিসের অভাব দেখা দেয়? নদী শুকিয়ে গেলে মাছের অভাব দেখা দেয়। সবচেয়ে কম খরচে কোন বিদ্যুৎ উৎপাদন করা হয়? এটা হচ্ছে জলবিদ্যুৎ। বাংলাদেশের মোট কত কিলোমিটার গরান বনভূমি রয়েছে? বাংলাদেশে মোট ৪,১৯২ বর্গ কিলোমিটার গরান বনভূমি রয়েছে। কোন জায়গার পাহাড়ে প্রচুর বাঁশ ও বেত জন্মে? এটা হচ্ছে সিলেটের পাহাড়ে প্রচুর বাঁশ ও বেত জন্মে। মেঘনার শাখা নদী কোনটি? মেঘনার শাখা নদী হচ্ছে গোমতী। পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গোত্রী হিমবাহ। তার মানে পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। ব্রহ্মপুত্রের অববাহিকার আয়তন কত? ৫,৮০,১৬০ বর্গ কিলোমিটার। যমুনার শাখা নদী কোনটি? যমুনার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। মাতামুহুরী নদীর উৎপত্তি কোথায় হয়েছে? লামার মাইবার পর্বতে মাতামুহুরী নদীর উৎপত্তি হয়েছে। এখন দিকে আমরা কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন ক নম্বরের জন্য। ফেনী নদী কিভাবে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে ব্যাখ্যা করো। বাংলাদেশ কেন প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে? ইউরোপ আমেরিকার দেশগুলোকে কেন প্রচুর জ্বালানি সম্পদ ব্যয় করতে হয়? বাংলাদেশের স্রোতস বনভূমি সম্পর্কে যা জানো লেখো। নদী শুকিয়ে গেলে জনবসতি হ্রাস পায় কেন? কিভাবে নাব্য সংকট দূর করা যায়? চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? ১২.৯৩ কোটি। কোনটি পরিবর্তনের ফলে মানুষের জীবন জীবিকার নানা পরিবর্তন ঘটেছে জলবায়ু পরিবর্তনের কারণে? বাংলাদেশের জলবায়ু কেমন? সমভাবাপন্ন। বাংলাদেশের দক্ষিণে কি অবস্থিত? বঙ্গোপসাগর। তাজিংডং কোথায় অবস্থিত? বান্দরবান। ভূমির স্বাভাবিক গতিবিধি কী কারণে বদলে যাচ্ছে? খাল বিল ভরাটের কারণে। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাজিংডং। ভাওয়ালের সোপানভূমি কোন সময়ে গঠিত? প্লাইস্টোসিনকালে। গড় হিসেবে বাংলাদেশ উষ্ণতম মাস কোনটি? এটা হচ্ছে এপ্রিল। পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি? বাংলাদেশ। পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার কয়টি বড় নদী বাংলাদেশে অবস্থিত? 3টি। এশিয়া মহাদেশের কোন দিকে বাংলাদেশ অবস্থিত? দক্ষিণে। মেঘালয় বাংলাদেশের কোন দিকে অবস্থিত? এটা হচ্ছে উত্তর দিকে। বাংলাদেশের 3 দিক দিয়ে কোন নদী বেষ্টিত? ভারত। বাংলাদেশের দক্ষিণে কোনটি অবস্থিত? বঙ্গোপসাগর। কোনটি বাংলাদেশের উত্তরে অবস্থিত? আসাম। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? এটা হচ্ছে 1231 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের উচ্চতা হচ্ছে 1231 মিটার। আনুমানিক কত বছর পূর্বে সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়? 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। বরেন্দ্রভূমি অঞ্চলের মাটির রং কেমন? ধূসর ও লাল। লালমাই পাহাড়টি কুমিল্লা শহরের কোন দিকে অবস্থিত? এটা হচ্ছে পশ্চিমে। প্লাইস্টোসিন কালের সোপানসমূহের মধ্যে কোনটির আয়তন সবচেয়ে কম?
লালমাই পাহাড়ের। লালমাই পাহাড়ের আয়তন কত? 34 বর্গ কিলোমিটার। লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত? 21 মিটার। বাংলাদেশের কত ভাগ ভূমি নদী বৈদ্যুত সমভূমি? এটা হচ্ছে 80%। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে এদেশের বর্ষায় কি পরিলক্ষিত হয়? বন্যা। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত? নবম। ভূখণ্ডের তুলনায় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কেমন? খুব বেশি। 2001 সালে জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল? 1.48%। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। বাংলাদেশে কোন জায়গায় ঘনবসতি কম? পার্বত্য অঞ্চলে বাংলাদেশের ঘনবসতি কম। সিলেটের কোন শিল্পকে কেন্দ্র করে ঘনবসতি গড়ে উঠেছে? চা শিল্পকে। বাংলাদেশের জলবায়ু কী নামে পরিচিত? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের শীতকালে সূর্য কোন গোলার্ধে থাকে? দক্ষিণ গোলার্ধে থাকে। গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত? 38 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে বর্ষাকালে গড় তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? জানুয়ারি। বাংলাদেশের শীতকাল কেমন? শুষ্ক ও আরামদায়ক। কোন মাসগুলোকে বাংলাদেশের গ্রীষ্মকাল ধরা হয়? মার্চ থেকে মে। বাংলাদেশে গ্রীষ্মকালের সর্বনিম্ন তাপমাত্রা কত? 21 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? এপ্রিল। বাংলাদেশের বর্ষাকালে কোন বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়? মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। কোন এলাকার জনগণের জীবিকা কোনো না কোনোভাবে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল? এটা হচ্ছে উপকূলীয়। ভূমিকম্পের স্থায়িত্বকাল কেমন? কয়েক সেকেন্ড। কোনটিতে আকস্মিক পরিবর্তন ঘটে? ভূমিকম্পে। ভূমিকম্পের উৎপত্তিস্থলকে কী বলে? কেন্দ্র। ভূমিকম্পের প্রভাবে 1, 2, 3 শিলাতে ভাঁজের সৃষ্টি হয়, নদীর গতিপথ পাল্টে যায়, বিশাল সামুদ্রিক ঢেউ বা সুনামির সৃষ্টি হয়। বাংলাদেশের ভূমিকম্প বলয়ে কোন দিকে প্রলয়ঙ্করী বলা হয়? এটা হচ্ছে প্রথম বলয়কে। বাংলাদেশের ভূমিকম্প বলয়ের প্রথম বলয়কে প্রলয়ঙ্করী বলয় বলা হয়। বাংলাদেশের ভূমিকম্প বলয়সমূহকে কি বলা হয়? সিসমিক রিস্ক জোন। এটা উদ্যোগ দেওয়া রয়েছে। মামুনের বাড়ি টাঙ্গাইলে, সে জানে টাঙ্গাইলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি, তারপরও সে টাঙ্গাইল সদরে একটি 5তলা ভবনে থাকে। সে ভূমিকম্পের প্রস্তুতিস্বরূপ ঘরের টেবিল বা খাটের নিচে জায়গায় সুরক্ষিত বলে মনে করে। মামুন কিরূপ ভূমিকম্পের শিকার হতে পারে? বিপজ্জনক। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে জলবায়ু কী? একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলোর দৈনন্দিন পরিস্থিতির দীর্ঘদিনের গড় অবস্থাকে জলবায়ু বলে। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। লালমাই পাহাড় বাংলাদেশের কোন ভূমিরূপের অন্তর্গত? লালমাই পাহাড় বাংলাদেশের অন্যতম ভূমিরূপ প্লাইস্টোসিনকালের সোপানসমূহ বা চত্বর ভূমির অন্তর্ভুক্ত। উপকেন্দ্র কি? ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠকে উপকেন্দ্র বলা হয়। টিলা কাকে বলে? বাংলাদেশের উত্তরাঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। কালবৈশাখী ঝড় কাকে বলে? গ্রীষ্মকালে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু এবং পশ্চিম ও উত্তর দিকে থেকে প্রবাহিত প্রবল শুষ্ক ও শীতল বায়ু কালবৈশাখী ঝড় নামে পরিচিত। প্লাইস্টোসিন কাল কি? আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। টেকটোনিক প্লেট কি? পৃথিবীর ব্যবচ্ছেদে ভূত্বককে 8টি বড় টুকরা বা 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত দেখা যায়। এগুলোই টেকটোনিক প্লেট নামে পরিচিত। লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত? লালমাই পাহাড়ের গড় উচ্চতা হচ্ছে 21 মিটার। এশিয়া বাংলাদেশের কোন দিকে অবস্থিত? এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশ অবস্থান।
বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। কোনটি পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ? বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 3টি ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে তাজিনডং এবং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? 1231 মিটার। উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কী নামে পরিচিত? টিলা নামে পরিচিত। বরেন্দ্র ভূমির আয়তন কত? বরেন্দ্র ভূমির আয়তন হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার। বাংলাদেশের কত শতাংশ ভূমি নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি? 80%। 1974 সালে বাংলাদেশের মাথাপিছু জমির পরিমাণ ছিল কত একর? 0.28 একর। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? এটা হচ্ছে জানুয়ারি। বর্ষাকালে ঢাকায় কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়? 120 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এখন থেকে আমরা অনুধাবনমূলক খ নাম্বারের জন্য ভূমিকম্প কী? জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কী ধরনের পরিবেশগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? বাংলাদেশের ভূপ্রকৃতির সাধারণ অবস্থা বর্ণনা করো। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা সম্পর্কে ধারণা দাও। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোনটি? বাংলাদেশের ঘনবসতির উপর জলবায়ু এবং সমতল ভূমির প্রভাব ব্যাখ্যা করো। প্লাইস্টোসিনকালের সোপানসমূহ কীভাবে গঠিত হয়েছে? তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল। পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব কত? 4.2 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব। সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? সূর্যে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা কত গুণ? দ্বিগুণ। পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ সূর্যের অপেক্ষা দ্বিগুণ। ঢাকা হতে পঞ্চগড়ের সময়ের পার্থক্য 8 মিনিট। ঢাকায় দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে পঞ্চগড়ের দ্রাঘিমা কত হবে? এটা হচ্ছে 92 ডিগ্রি। কোন স্থানের সময় সকাল 11টা হলে ওই স্থান হতে 2 ডিগ্রি পূর্বে কোন স্থানের সময় কি হবে? 11টা 8 মিনিট। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। 1 ডিগ্রি দ্রাঘিমান্তরের কত মিনিট সময়ের ব্যবধান হয়? এটা সঠিক উত্তর কিন্তু 4 মিনিট। টাইটান কোন গ্রহের উপগ্রহ? এটা হচ্ছে টাইটান শনি গ্রহের উপগ্রহ। কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে বিমান চলাচল করে সেটি কোন স্তর নামে পরিচিত? ট্রপোপস। ডিমোস ও ফেবুস কোন গ্রহের উপগ্রহ? এই দুইটা হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? এটা হচ্ছে শুক্র। 12 ডিগ্রি 30 দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 50 মিনিট। সূর্য থেকে শুক্রের এবং পৃথিবী থেকে শুক্রের দূরত্ব পার্থক্য কত কিলোমিটার? এটা হচ্ছে 6.5 কিলোমিটার। 6.5 কোটি কিলোমিটার। সন্ধ্যায় পশ্চিম আকাশে কোনটি দেখা যায়? শুক্র। আহ্নিক গতির ফলে কি হয়? দিন ও রাত হয়। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। আন্তর্জাতিক তারিখ রেখা সাইবেরিয়ার উত্তর পূর্বে কিসের উপর দিয়ে গিয়েছে? এটা হচ্ছে দ্বীপপুঞ্জের। সূর্যের উন্নতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র। কোনটি পৃথিবীর চারদিকে বিস্তৃত আছে? মহাকাশ। মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কোনটি সৃষ্টি হয়েছে? বিশ্বজগৎ। সৌরজগতের অপর নাম কি? এটা হচ্ছে সৌর পরিবার। সৌরজগতের অপর নাম সৌর পরিবার। সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক কোনটি? সূর্য। কোন শক্তির মাধ্যমে গ্রহ ও উপগ্রহসমূহ সূর্যের চারদিকে পরিক্রমণ করছে? মহাকর্ষ বলের প্রভাবে। সূর্যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের অনুপাত কত? এটা হচ্ছে 5:4। সূর্যে হিলিয়ামের পরিমাণ কত? 44%। নিচের কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ? বৃহস্পতি।
সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? এটা হচ্ছে বুধ। শুক্রকে পশ্চিম আকাশে আমরা কী রূপে দেখতে পাই? সন্ধ্যা তারা। শুক্রকে কখন আমরা শুকতারা রূপে দেখতে পাই? ভোরে। শুক্র কর্তৃক সূর্যের পরিভ্রমণ কাল কত? 225 দিন। শুক্রের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? একেবারেই নেই, 0 ভাগ। সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত কিলোমিটার? 22.8 কোটি কিলোমিটার। কোন গ্রহের ওজন পৃথিবীর 10 ভাগের 1 ভাগ? মঙ্গল গ্রহের ওজন পৃথিবীর 10 ভাগের 1 ভাগ। বৃহস্পতির কয়টি উপগ্রহ আছে? 16টি। শনি গ্রহটি পৃথিবী থেকে কত গুণ বড়? প্রায় 9 গুণ বড়। কোন গ্রহটি খালি চোখে দেখা যায় না? শনি। এটি খালি চোখে দেখা যায় না। পৃথিবীর গড় তাপমাত্রা কত? 13.90 ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর গড় তাপমাত্রা। পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক কত? 6400 কিলোমিটার। ট্রপোমণ্ডলের গভীরতা কত? 13 কিলোমিটার প্রায়। মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোনটি? এটা হচ্ছে ট্রপোমণ্ডল। নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি কেন পৃথিবীর মাঝখানে বলে? নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি থাকে। অক্ষাংশ পরিমাপের একক কি? ডিগ্রি। পৃথিবীর দিনরাত্রি সংঘটিত হওয়ার কারণ কি? এটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। কোনটি পৃথিবীর আহ্নিক গতির ফল? আহ্নিক গতির ফলে হচ্ছে দিনরাত্রি সংঘটন হয়। কোথায় আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি? নিরক্ষরেখায়। কত তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয়? 22শে ডিসেম্বর। কোন তারিখে দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়? 22শে ডিসেম্বর। উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে তখন কোন ঋতু বিরাজ করে? এটা হচ্ছে শরৎকাল। ঋতু বৈচিত্র্যের কারণ কি? সূর্যের চারদিকে পৃথিবীর পরিভ্রমণ। যখন সূর্য পৃথিবীর নিকটতম স্থানে থাকে তখন তাকে কি বলে? এখন আমরা কয়েকটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখব। সৌরজগতের প্রাণকেন্দ্র কি? সৌরজগতের প্রাণকেন্দ্র হলো সূর্য। গ্রহ কাকে বলে? মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে, তাদেরকে গ্রহ বলা হয়। সৌরকলঙ্ক কি? উত্তর হচ্ছে সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌরকলঙ্ক বলে। 4 নম্বর, প্রতিবাদ স্থান কি? ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকেই সেই বিন্দুর প্রতিবাদ স্থান বলে। গ্রহাণুপুঞ্জ কাকে বলে? ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহের সংঘবদ্ধ রূপই হলো গ্রহাণুপুঞ্জ। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব কত? সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। মূল মধ্যরেখা কাকে বলে? যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে কাল্পনিক মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে। মেরুরেখা কাকে বলে? পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা মেরুরেখা বলে। সৌরদিন কাকে বলে? পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলে। সর্বোচ্চ দ্রাঘিমা কত? এটা হচ্ছে সর্বোচ্চ দ্রাঘিমা 180। সৌরজগৎ কাকে বলে? নক্ষত্র, সূর্য এবং এর আওতায় থাকা গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা ইত্যাদি নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ। আহ্নিক গতি কাকে বলে? পৃথিবীর নিজ অক্ষ বা মেরুরেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বলে। অক্ষাংশ কি? নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলা হয়। কেন্দ্রাতিক শক্তি কাকে বলে? এটা হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষে দ্রুত বেগে ঘোরার কারণে যে গ্রহের কেন্দ্রের বিপরীত দিকে যে শক্তি সৃষ্টি হয় তাকে কেন্দ্রাতিক শক্তি বলে। খ নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে জোয়ার ভাটার ব্যবধান ব্যাখ্যা করো। ভূত্বক কাকে বলতে কী বুঝো? ইউরেনাস গ্রহ সম্পর্কে কি জানো লেখো। বৃহস্পতি গ্রহ সম্পর্কে বর্ণনা করো। গ্রহ কি ব্যাখ্যা করো। দ্বিতীয় অধ্যায়, স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? জনগণ।
1971 সালের 25শে মার্চের পৈশাচিক গণহত্যার নাম কী ছিল? অপারেশন সার্চলাইট। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কি? তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় 10ই এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? 17 এপ্রিল। মুক্তিযুদ্ধের সরকারের উপদেষ্টা পরিষদে কতজন সদস্য ছিলেন? 6 জন। বঙ্গবন্ধুর বাকশাল গঠনের উদ্দেশ্য কী ছিল? এটা হচ্ছে শোষণমুক্ত রাষ্ট্র গঠন। তারপর হচ্ছে বঙ্গবন্ধুর বাকশাল গঠনের উদ্দেশ্য কী ছিল? এটা হচ্ছে শোষণমুক্ত রাষ্ট্র গঠন। 1971 সালের 11 এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকারের গঠনের কথা প্রচার করেন কে? তাজউদ্দিন আহমদ। 1971 সালে কে অসহযোগ আন্দোলনের ডাক দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ন্যায়পাল পদ সৃষ্টির কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে? খুবই ইম্পর্টেন্ট। ন্যায়পালের কথা বলা হয়েছে 77 নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের। মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের 7ম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1996 সালে। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? 1971 সালের 17 এপ্রিল। এম.এ. হান্নান স্বাধীনতার ঘোষণা করেন কোন তারিখে? 26শে মার্চ। বঙ্গবন্ধুর পক্ষে প্রথম কে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? এটা হচ্ছে এম.এ. হান্নান শাহ। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কোন বেতার কেন্দ্র থেকে? চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। মুজিবনগরের পূর্ব নাম কি? এটা হচ্ছে বৈদ্যনাথতলা। 19 নম্বর। 1971 সালে বাংলাদেশ সরকার কোথায় শপথ গ্রহণ করেন? মেহেরপুরের বৈদ্যনাথতলায়। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। তিনি ছিলেন উপরাষ্ট্রপতি। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মনসুর আলী। মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন? কর্নেল উসমানী। মুক্তিযুদ্ধকালে আতাউল গনি উসমানের পদবি কী ছিল? কর্নেল। মুজিবনগর সরকারের কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে অনুমোদন করে? 10ই এপ্রিল। মুক্তিযুদ্ধের সময় গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন নামে পরিচিত ছিল? এটা হচ্ছে মুজিবনগর নামে পরিচিত ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের 11টি সেক্টরে ভাগ করা হয় কত তারিখে? 11 এপ্রিল। 11 এপ্রিল 11টি সেক্টরে ভাগ করা হয়। সরকার যুদ্ধক্ষেত্রকে কয়টি সেক্টরে ভাগ করে? 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধে কয়টি ব্রিগেড ফোর্স ছিল? এটা হচ্ছে 3টি। কে ফোর্স, এস ফোর্স, জেড ফোর্স। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল কোনটি? আওয়ামী লীগ। যুদ্ধের সময় ছাত্ররা কোথায় প্রশিক্ষণ নেয়? ভারতে। মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা? ছাত্ররা। মুজিব বাহিনী গঠিত হয় কাদের সহায়তায়? ছাত্রছাত্রীদের সহায়তায়। মুক্তিযুদ্ধের জন্য কারা অর্থ সংগ্রহ করেন? প্রবাসী বাঙালিরা। চরমপত্র কখন প্রচার করা হয়? স্বাধীনতার যুদ্ধের সময় চরমপত্র প্রচার করা হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব দেন কে? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর কোন দেশ বেশি অবদান রাখে? রাশিয়া। জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন? ব্রিটেনের। মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অপরিসীম অথবা অবিস্মরণীয়? এটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অপারেশন সার্চলাইট কি? এটা হচ্ছে 1, 2, 3 বাঙালিদের উপর নৃশংস হত্যাকাণ্ড, আলোচনার নামে কলক্ষেপণ, ইতিহাসে বর্বরতম গণহত্যা, এই 3টাই অপারেশন সার্চলাইট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করে এটা হচ্ছে 1, 3 চট্টগ্রাম বেতার শিল্পীরা, চট্টগ্রাম সংস্কৃতি কর্মীরা। কত সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়? 1975 সালে।
পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে এটা হচ্ছে 1, 2, 3। পূর্ব পাকিস্তানের আন্দোলন দানা বেঁধে উঠে বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। পূর্ব পাকিস্তানের মধ্যবিত্তের বিকাশ মহুর হয়ে পড়ে। এখানে একটা উদ্বেগ দেওয়া রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর 3টি সদর দপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে। সামরিক বাহিনীর অফিসার পদে মাত্র 5% ছিলেন বাঙালি। সেনাবাহিনীর মাত্র 4% লোক বাঙালি ছিলেন। সামরিক বাহিনীর জন্য বাজেটের বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে। প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদে পাকিস্তান বাহিনীর কোন বৈষম্যের দিক ফুটে উঠেছে? এটা হচ্ছে সামরিক ক্ষেত্রে বৈষম্য। উক্ত বৈষম্যের বাস্তব ফল হলো 2, 3। পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত। পূর্ব পাকিস্তানিরা নিরাপত্তাহীনতায় ভুগত। সংবিধান কার্যকর হয় কোন দিবসে? বিজয় দিবসে। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টি। গণপরিষদ আদেশ জারি করা হয় কত খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। কত তারিখে গণপরিষদ আদেশ জারি করা হয়? 23শে মার্চ। স্বাধীনতার স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশকে কয়টি দেশ স্বীকৃতি দেয়? এটা হচ্ছে 140টি দেশ স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান জারি করেন কখন? 11 জানুয়ারি 1972 সালে। কার নেতৃত্বে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়? এটা হচ্ছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। বাংলাদেশের সংবিধান কখন থেকে বলবৎ হয়? 16 ডিসেম্বর 1972 সাল থেকে। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হলো 1, 2, 3। জাতীয়তাবাদ, গণতন্ত্র, মৌলিক অধিকার, এই 3টি হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। এখানে আমরা কয়েকটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখব। পেশাজীবী কারা? সাধারণ অর্থে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তারাই হলেন পেশাজীবী। অপারেশন সার্চলাইট কি? পাকিস্তানি সেনারা 1971 সালের 25শে মার্চ রাতে ঢাকাসহ কয়েকটি স্থানে যে ভয়াবহ গণহত্যা চালায় তারই সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। জাতীয় শিশুনীতি 2011 এর একটি নীতি লেখ। জাতীয় শিশুনীতি 2011 এর একটি উল্লেখযোগ্য নীতি হলো জবরদস্তিমূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি কি? বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হলো সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। গণযুদ্ধ কাকে বলে? যে যুদ্ধে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে তাকে গণযুদ্ধ বলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। স্বাধীন বাংলাদেশ সরকার কত তারিখে ভারত থেকে ঢাকা আসে? স্বাধীন বাংলাদেশ সরকার 1971 সালের 22শে ডিসেম্বর ভারত থেকে ঢাকা আসে। 8 নম্বর হচ্ছে বাকশাল কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগকে সংক্ষেপে বাকশাল বলা হয়। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। ইন্ডেমনিটি অধ্যাদেশ কি? বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচারের হাত থেকে রেহাই দিতে 1975 সালে খন্দকার মুস্তাক ও অর্ডিন্যান্স জারি করেছিলেন। খন্দকার মুস্তাক যেই অর্ডিন্যান্স জারি করেছিলেন তাই ইন্ডেমনিটি অধ্যাদেশ নামে পরিচিত। যৌথ কমান্ড কি? মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে যে কমান্ড গঠন করে তাকে যৌথ কমান্ড বলে। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। মুক্তিযুদ্ধে কোন অনুষ্ঠানদ্বয় জনপ্রিয় ছিল? এটা হচ্ছে চরমপত্র ও জলাদের দরবার, এই 2টি অনুষ্ঠান জনপ্রিয় ছিল। বঙ্গবন্ধু কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন? 1971 সালের 26শে মার্চ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। 16 নম্বর হচ্ছে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী ছিলেন কে? খন্দকার মুস্তাক আহমদ মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল কোনটি? আওয়ামী লীগ। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি? ছাত্রছাত্রীদের। 20 নম্বর হচ্ছে কারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন? চট্টগ্রাম বেতার শিল্পী এবং সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। কারা মুক্তিযোদ্ধাদের খাবার ও ঔষধ সরবরাহ করেছে? সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের খাবার ও ঔষধ সরবরাহ করেছে। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। ভারত কখন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? 1971 সালের 16 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবস্থান রাখে কোন দেশ? এটা হচ্ছে রাশিয়া। বাংলাদেশ কত সালে ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হয়? 1972 সালে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। খ নম্বরের জন্য অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধ একটি রাজনৈতিক যুদ্ধ, ব্যাখ্যা করো। এই সংবিধান শহীদদের রক্তে লিখিত, ব্যাখ্যা করো। 7 মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। মুক্তিযোদ্ধাদের ঋণ কোনোদিন শোধ হবে না, কেন? মুজিবনগর সরকারের নামকরণের তাৎপর্য কী? স্বাধীনতা ঘোষণার বাংলার অনুবাদটি লেখো। মুক্তিযুদ্ধ চলাকালে নারীরা কীভাবে সাহায্য করেছিল তা ব্যাখ্যা করো। জাতি কেন মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান হিসেবে মনে রাখবে? প্রথম অধ্যায়, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। 1 নম্বর হচ্ছে অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন কে? এটা হচ্ছে রাও ফরমান আলী। 2 নম্বর, কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম। 3 নম্বর হচ্ছে তমদ্দুন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পাকিস্তানের কত শতাংশ বাঙালি ছিল? 56% পাকিস্তানি বাঙালি ছিল। আইয়ুব খান নিচের কোন ব্যবস্থাটি চালু করেন? এটা হচ্ছে মৌলিক গণতন্ত্র। 6 নম্বর, প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে? শহীদ শফিউরের পিতা। শহীদ শফিউরের পিতা, তিনি সর্বপ্রথম শহীদ মিনার উদ্বোধন করেন। ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান? 1948 সালে। 8 নম্বর, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক কবিতার প্রেক্ষাপট নিচের কোনটি? এটা হচ্ছে ভাষা আন্দোলন। 6 দফার উদ্দেশ্য কী ছিল? এটা হচ্ছে জনগণের অধিকার রক্ষা। 10 নম্বর, 1966 সালে পাকিস্তানের প্রশাসনিক চিত্রে কৃষিখাতে বাঙালি কত শতাংশ ছিল? এটা হচ্ছে 21%। তমদ্দুন মজলিস সাংস্কৃতিক সংগঠনটির প্রতিষ্ঠাতাকে? অধ্যাপক আবুল কাশেম। পূর্ব বাংলার মুক্তির সনদ কোনটি? 6 দফা। 6 দফা হচ্ছে পূর্ব বাংলার মুক্তির সনদ। 6 দফা কোন বিষয়টির তুলে ধরে? এটা হচ্ছে বাঙালির অধিকার। 6 দফা বাঙালির অধিকার এই বিষয়টি তুলে ধরে। তমদ্দুন মজলিস কত তারিখে গঠিত হয়? 2 সেপ্টেম্বর তমদ্দুন মজলিস গঠিত হয়। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি? এটা হচ্ছে আরেক ফাল্গুন। এটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস। 16 নম্বর হচ্ছে যুক্তফ্রন্ট কতদিন ক্ষমতায় ছিল? 56 দিন। যুক্তফ্রন্ট 56 দিন ক্ষমতায় ছিল। 21 দফা জনগণের কাছে কী হিসেবে গৃহীত হয়? স্বার্থ রক্ষার সনদ হিসেবে জনগণের কাছে গৃহীত হয় 21 দফা দাবি। প্রাদেশিক পরিষদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল কতটি? 237টি। যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল কয়টি দল নিয়ে? এটা হচ্ছে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 4টি দল নিয়ে। কত সালে পাকিস্তানের সামরিক শাসন জারি করা হয়? এটা হচ্ছে 1958 সালে পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয়। 1966 সালে প্রেসিডেন্টের সচিবালয়ে বাঙালিদের অবস্থান ছিল কত? 19%। 23 নম্বর হচ্ছে পাকিস্তানের সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1970 সালে। 1969 সালে গণ অভ্যুত্থানের মূল কারণ কী ছিল? বাংলার স্বায়ত্তশাসন। 69-এর গণ অভ্যুত্থানের অর্জন কোনটি? এটা হচ্ছে জাতীয়তাবাদের বিকাশ। পাকিস্তান সংবিধানে কত সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1956 সালে। যুক্তফ্রন্টের 21 দফার 5ম দফাটি কী ছিল? এটা হচ্ছে লবণ শিল্পের সম্প্রসারণ। আইয়ুব খান মৌলিক গণতন্ত্র ব্যবস্থা চালু করেন কেন? সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য। 1966 সালের শিল্পে বাঙালিদের অবস্থান কত শতাংশ ছিল?
25.7%। 1966 সালে পাকিস্তানের স্বরাষ্ট্র খাতে কত ভাগ বাঙালি ছিলেন? 22.7% বাঙালি ছিলেন। পাকিস্তানের সেনাবাহিনীতে মোট অফিসারের শতকরা কত ভাগ বাঙালি ছিলেন? 5 ভাগ। কখন ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ঘোষিত হয়? 1966 সালে। কখন লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলন অনুষ্ঠিত হয়? 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কোন শহরে 6 দফা পেশ করেছিলেন? এটা হচ্ছে লাহোরে। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে 6 দফা পেশ করেছিলেন। 1966 সালে লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে কে যোগদান করেন? এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। 36 নম্বর, 6 দফা দাবি উপস্থাপন করেন কে? শেখ মুজিবুর রহমান। 6 দফা প্রস্তাবে প্রথম দফাটি কোন প্রসঙ্গটি স্থান পেয়েছিল? কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা। 6 দফা অনুসারে কেন্দ্রীয় সরকারের হাতে কয়টি বিষয় থাকবে? এটা হচ্ছে 2টি। কোনটিকে পূর্ব বাংলার জাতীয় মুক্তির সনদ বলা হতো? বঙ্গবন্ধুর 6 দফা। আগরতলা মামলার 1 নম্বর আসামি কাকে করা হয়? শেখ মুজিবুর রহমানকে। কত সালে আগরতলা মামলা করা হয়? 1968 সালে। ঐতিহাসিক আগরতলা মামলার শুনানি কবে শুরু হয়েছিল? 1968 সালের 19 জুন। আগরতলা মামলার বিরুদ্ধে ছাত্র সমাজ কয় দফা পেশ করে? 11 দফা। পূর্ব বাংলার জনগণ স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। এটা হচ্ছে 1, 2, 3 নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য, নিজেদের ঐতিহ্য রক্ষার জন্য, নিজেদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য। 35 নম্বর হচ্ছে পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণ। এটা হচ্ছে 1, 2, 3 পূর্ব পাকিস্তানের আন্দোলন ডানা বেঁধে উঠে বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। পূর্ব পাকিস্তানের মধ্যবিত্তের বিকাশ মোহর হয়ে পড়ে। সো এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর 3টি সদর দপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে। সামরিক বাহিনীর অফিসারের পদে মাত্র শতকরা 5% ভাগ ছিলেন বাঙালি। সেনাবাহিনীর মাত্র 4 ভাগ লোক বাঙালি ছিলেন। সামরিক বাহিনীর জন্য বাজেটের বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে। অনুচ্ছেদে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কোন বৈষম্যের দিক ফুটে উঠেছে? সামরিক ক্ষেত্রে বৈষম্য। উক্ত বৈষম্যের বাস্তব ফল হলো 2, 3 এটা হচ্ছে পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত এবং পূর্ব পাকিস্তানিরা নিরাপত্তাহীনতায় ভুগত। এখন প্রথম অধ্যায়ের কয়েকটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখব ক নাম্বার এবং খ নাম্বারের জন্য। 1 নম্বর হচ্ছে মৌলিক গণতন্ত্র কি? প্রেসিডেন্ট আইয়ুব খান তার সামরিক শাসনকে দীর্ঘায়িত করতে 1958 সালে যে বিশেষ নির্বাচন ব্যবস্থা চালু করে তাকে মৌলিক গণতন্ত্র বলে। যুক্তফ্রন্ট কি? যুক্তফ্রন্ট একটি রাজনৈতিক জোট যা 1954 সালের প্রাদেশিক নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতন্ত্রী দল ও খেলাফতে রব্বানির সমন্বয়ে গঠিত হয়েছিল। 3 নম্বর হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে? বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়ের সমন্বয়ে যে ঐক্য গড়ে ওঠে তাকেই বাঙালির জাতীয়তাবাদ বলে। জাতীয়তাবাদ কি? ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নৃতাত্ত্বিক পরিচয়ের সমন্বয়ে যে ঐক্য গড়ে ওঠে তাকেই জাতীয়তাবাদ বলে। 5 নম্বর হচ্ছে পঞ্চায়েতের দশকব্যাপী বাঙালিদের কী প্রতিষ্ঠা প্রস্তুতিকাল ছিল? এটা হচ্ছে 50-এর দশকব্যাপী বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল ছিল। 6 নম্বর হচ্ছে স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন কে? স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন আলাউদ্দিন আল আজাদ। 21শে মার্চ 1948 সালে রেসকোর্স ময়দানে পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কে মোহাম্মদ আলী জিন্নাহ কী ঘোষণা দেন? 1948 সালের 21শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 8 নম্বর হচ্ছে 21 দফার প্রথম দফা কি? এটা হচ্ছে 21 দফা দাবির প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি কি? 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত 6 দফা দাবিটি তৎকালীন পাকিস্তান সরকারের দৃষ্টিতে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি।
ভারতবর্ষে ব্রিটিশ শাসকদের অবসান হয় কত সালে? এটা হচ্ছে 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়। কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়? আবুল কাসেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। তমদ্দুন মজলিস কবে গঠিত হয়? 1947 সালের 2 সেপ্টেম্বর তমদ্দুন মজলিস গঠিত হয়। 13 নম্বর হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? 1948 সালের 2 মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। কত তারিখে পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়? 1948 সালের 11 মার্চ পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়। 15 নম্বর, কত সালে বাংলা ভাষা পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত হয়? 1956 সালে বাংলা ভাষা পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত হয়। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকাটি কোন সংগঠন প্রকাশ করে? এটা প্রকাশ করে তমদ্দুন মজলিস এই সংগঠনটি। 17 নম্বর হচ্ছে কখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা করেন? 1952 সালের 26শে জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা করেন। কাকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয়? এটা হচ্ছে আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয়। 1952 সালের কত তারিখে দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়? 1952 সালের 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়। 6 দফায় কোন ধরনের সরকারের প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল? 6 দফায় সংসদীয় পদ্ধতির সরকার গঠনের কথা বলা হয়েছিল। এখন দিকে অনুধাবনমূলক প্রশ্ন। পশ্চিম পাকিস্তানের সরকার উর্দুকে কেন পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল? এটা বই থেকে অবশ্যই তোমরা বের করে নেবে। 2 নম্বর হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে শিক্ষাক্ষেত্রে কী বৈষম্য ছিল? ব্যাখ্যা করো। ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে কী জানো? ব্যাখ্যা করো। যুক্তফ্রন্টের 21 দফার 5টি দফা উল্লেখ করো।